আসসালামু আলাইকুম। এসএসসি ২৭ কি অবস্থা তোমাদের ভাইয়ারা? কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম। লাস্ট যেদিন ক্লাস হয়েছিল ওই দিন তোমাদের কলেজ শুরু হয় নাই। আজকে তোমাদের ১ সপ্তাহ হয়ে গেছে কলেজ করছো। আজকে আবার আরেক রবিবার ক্লাস করে আসছো হয়তোবা। কেমন চলতেছে কলেজ লাইফ? কলেজ লাইফ কেমন চলতেছে? ল্যাব শুরু হয়েছে কার কার? সাউন্ড আচ্ছা একটু সাউন্ডটা ওইখান থেকে বাড়ায় দাও তো, আমার গলায় ব্যথা তো, কথা বলতে কষ্ট হয়। ফুল বাড়ানো? তাও কি সাউন্ড কম আসতেছে? একটু শোনো তো। হ্যাঁ, কারণ 7 হতেই ভাবে নিলাম। আচ্ছা, কলেজ লাইফ কেমন চলতেছে ভাইয়ারা? ভালো চলতেছে আই হোপ। সো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে অনেক কিছু পড়ছিলাম, অনেক বেশি কিছু। মনে আছে? আমরা কি আবার বই কিনছো তো সবাই নাকি? দেখা হয়েছে বই? হুম, লাস্ট ক্লাস করছি না আমরা? আচ্ছা, তো আমাদের বইটা কিনতে হবে। আর বেশিরভাগই হচ্ছে বা গত ক্লাস করে আসছো, অনেকে হয়তো বা করো নাই। যারা করো নাই ওরা অবশ্যই করে আসবা। হ্যাঁ, তো আমরা লাস্ট ক্লাসে অনেক কিছু পড়েছিলাম, যে আমাদের প্রাণীদের বৈচিত্র্যতা, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতা, জিনগত বৈচিত্র্যতা, প্রজাতিগত বৈচিত্র্য, ক্লিভেজ পড়েছিলাম, প্রতিসাম্যতা পড়েছিলাম। সো আসো আমি দেখি তোমাদের একটু একটা টেস্ট নেই, দেখি তোমাদের মনে আছে নাকি। বলো তো, অপ্রতিসাম্য প্রাণীর একটা উদাহরণ বলো। অপ্রতিসাম্য প্রাণীর একটা উদাহরণ বলো। অপ্রতিসাম্য প্রাণীর একটা উদাহরণ বলো তো দেখি, কে পারে? মানুষ অপ্রতিসাম্য না। ইয়েস, স্পঞ্জ, শামুক এগুলো হচ্ছে অপ্রতিসাম্য। আমাকে বলো তো দেখি, তারা মাছ কত প্রতিসম? তারা মাছ কত প্রতিসম? হ্যাঁ, আপেল, শামুক, স্পঞ্জ এগুলো হচ্ছে অপ্রতিসাম্য। তারা মাছ কত প্রতিসম বলো? ও, পড়াইছিলাম লাস্ট ক্লাসে, বইয়ে নাই, পড়াইছিলাম। তুমি একটু এই কমেন্টটা পিন করে রাখো। সো আজকে যেটা হচ্ছে কি, ভাইয়ার হচ্ছে গলায় ব্যথা, মানে বাহিরে এত গরম ঠান্ডা গরম ঠান্ডা, তো আমার গলা প্রচন্ড ব্যথা, বুঝতে পারছো? তো ভাইয়া হচ্ছে আজকে ক্লাস নিতাম না, বাট এরপরও তোমরা 27 ব্যাচ, এই কারণে হচ্ছে তোমাদের ফার্স্টের দিকে ক্লাস ব্রেক হইলে একটু বাজে সমস্যা হয়, তাই হচ্ছে ক্লাসটা নিচ্ছি। তো আজকের ক্লাসে ভাইয়া একটু আস্তে আস্তে কথা বলবো। হ্যাঁ, তো তোমরা যদি তারপরে শুনতে অসুবিধা হয় ভাইয়াকে বইলো, আমার কথা বলতে আসলে অনেক অসুবিধা হচ্ছে, বাট তারপরেও তোমাদের ক্লাসটা হচ্ছে নিতেই হবে, এই জন্য হচ্ছে নিচ্ছি। তো আমি পড়াই দিব সব ঠিকঠাক মতোই, জাস্ট অন্য ক্লাসের মতো হয়তোবা ভাইয়া অতটা অ্যাক্টিভ থাকতে পারবো না, বুঝতে পারছি। সো আমরা হচ্ছে পড়া শুরু করি আজকে, তোমরা পারছো বেশিরভাগই। সো আজকে আমরা অনেক কিছুই পড়বো। আমি হচ্ছে তোমাদের তৌহিদ ভাইয়া, যারা আমাকে চিনো না। আমি পড়ালেখা করেছি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ থেকে। আমার স্কুল কলেজ ছিল হচ্ছে নরডাম কলেজ। আর আমি হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় পুরো বাংলাদেশে হচ্ছে 8ম হয়েছিলাম। ঠিক আছে, সো আই হোপ তোমাদেরও কারোর সাথে ঢাকা মেডিকেলে দেখা হবে, তোমরাও চান্স পাবা, এখান থেকে অনেকেই ঢাকা মেডিকেলে চান্স পাবা। তো তোমাদের জন্য অনেক অনেক অভিনন্দন থাকলো। আচ্ছা, তো আজকে আমরা অনেক কিছু পড়বো, এর মধ্যে বেশ কিছু জিনিস তোমাদের আগেই পড়া আছে,
বেশ কিছু জিনিস তোমাদের জন্য অনেক নতুন। আসো আমরা শুরু করি। আজকে আমরা প্রথমেই যেটা পড়বো সেটা হচ্ছে সিলোম। হ্যাঁ, প্রথমেই আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে সিলোম। তো সিলোম কি ভাইয়া? তোমরা আজকে থেকে মনে রাখো যে বায়োলজিতে সিল অর্থ হচ্ছে গহ্বর। সিল অর্থ হচ্ছে গহ্বর। বায়োলজিতে সিল অর্থ কি? গহ্বর। ঠিক আছে? সো প্রাণীর দেহে কিছু গহ্বর থাকে যাদেরকে হচ্ছে সিলোম বলা হয়। ঠিক আছে? প্রাণীর দেহে কিছু গহ্বর থাকে যাকে হচ্ছে সিলোম বলা হয়। ঠিক আছে? আচ্ছা, সো নোট করবা? হ্যাঁ করো, আমি কমেন্টটা অফ করে দিচ্ছি, আমরা একটু পড়ি, এরপরে হচ্ছে কমেন্ট আবার দিবনি। ওকে, আগের কিছু পড়া বাকি ছিল, আচ্ছা বইলো, এরপরে পরে দিবনি। সো সিলোম, হ্যাঁ, সো সিলোম হচ্ছে গহ্বর বা খালি জায়গা। বুঝতেছো? সিলোম হচ্ছে কি, ধরো তুমি একটা বেলুন ফুলাইছো, বেলুন ফুলাইলে বেলুনের ভিতরে যে খালি জায়গা, ওইটারই হচ্ছে আমরা প্রাণীদের দেহে যখন কোনো খালি জায়গা থাকে তখন ওইটাকে হচ্ছে আমরা সিল বা গহ্বর বলি। হ্যাঁ, এখন এই টপিকটা, সিলোম টপিকটা খুবই ইম্পর্টেন্ট। সিকিউ 7 স্টার। 7 স্টার মানে হাইয়েস্ট লেভেল অফ ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো সিলোম, সো যদি প্রাণী দেহে কোনো গহ্বরকে সিলোম হতে হলে তার 3টা বৈশিষ্ট্য থাকতে হবে। তার কয়টা বৈশিষ্ট্য থাকতে হবে? 3টা বৈশিষ্ট্য থাকতে হবে। আমরা যে কোনো গহ্বরকে সিলোম বলতে পারবো না। আমরা যে কোনো গহ্বরকে সিলোম বলতে পারবো না। ঠিক আছে? সো প্রাণীদেহে যে কোনো গহ্বরকে সিলোম বলার জন্য তার 3টা শর্ত পূরণ করতে হবে বা তার 3টা বৈশিষ্ট্য পূরণ করতে হবে। কি কি বৈশিষ্ট্য? আচ্ছা, সো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, আমরা লাস্ট ক্লাসে পড়ছি যে উন্নত জীবে ভ্রূণের 3টা স্তর থাকে। উন্নত জীবে ভ্রূণের কয়টা স্তর থাকে? 3টা স্তর থাকে। কি কি? একেবারে ভেতরেরটাকে বলে এন্ডোডার্ম, মাঝখানেরটাকে বলে মেসোডার্ম, এবং একেবারে বাহিরে যেটা থাকে ওইটাকে বলা হচ্ছে একটোডার্ম। এন্ডোডার্ম, মেসোডার্ম, একটোডার্ম, আমরা লাস্ট ক্লাসে পড়ছি। এখন এই যে মেসোডার্ম আছে, কি আছে? মেসোডার্ম যে আছে, কোনো একটা গহ্বরকে সিলোম হতে হলে তাকে অবশ্যই মেসোডার্ম থেকে উৎপন্ন হতে হবে। কোথা থেকে? মেসোডার্ম থেকে। মেসোডার্ম থেকে উৎপন্ন। আচ্ছা, আমি একটু আবার মনে করে দেই। সো উন্নত প্রাণীদের ভ্রূণের 3টা স্তর থাকে। উন্নত প্রাণীদের ভ্রূণের কয়টা স্তর থাকে? 3টা স্তর থাকে। এই যে এটা হচ্ছে উন্নত প্রাণীদের ভ্রূণ, এখানে কয়টা স্তর? 3টা স্তর থাকে। আচ্ছা, একেবারে ভেতরেরটাকে বলে হচ্ছে এন্ডোডার্ম। মাঝখানেরটাকে বলে হচ্ছে মেসোডার্ম। এগুলো আমরা লাস্ট ক্লাসেও পড়ছি, তারপরে জাস্ট একটু রিক্যাপ করে দিচ্ছি। এবং একেবারে বাহিরেরটাকে বলে হচ্ছে একটোডার্ম। একেবারে বাহিরেরটাকে কি বলে? একটোডার্ম বলে, এটা আমরা লাস্ট ক্লাসে পড়ছি। সো কোনো একটা গহ্বরকে সিলোম হতে হলে তাকে অবশ্যই কোথা থেকে উৎপন্ন হতে হবে? মেসোডার্ম থেকে উৎপন্ন হতে হবে। কোথা থেকে উৎপন্ন হতে হবে? মেসোডার্ম থেকে উৎপন্ন হতে হবে। ঠিক আছে? সো একটা গহ্বর, ধরো এই হচ্ছে একটা গহ্বর। হ্যাঁ, এই হচ্ছে একটা গহ্বর। তাহলে এই গহ্বরটাকে সিলোম হতে হলে কোথা থেকে উৎপন্ন হতে হবে? মেসোডার্ম থেকে উৎপন্ন হতে হবে।
আচ্ছা, এরপরে কি? আচ্ছা, এরপরে হচ্ছে মেসোডার্ম থেকে তো সে উৎপন্ন হচ্ছে, কিন্তু সে যেহেতু একটা গহ্বর, তাকে তো কোনো কিছু দিয়ে তৈরি হইতে হবে, তাই না? সে যেহেতু আমাদের দেহের ভিতরে আছে, তাহলে তাকে অবশ্যই কি কোনো না কোনো কিছু দিয়ে, কোষ দিয়ে তৈরি হতে হবে। তাহলে সে যে কোষ দিয়ে তৈরি হবে, সে কোষগুলোকে বলা হয় হচ্ছে মেসোডার্মাল কোষ। কি কোষ? মেসোডার্মাল কোষ দিয়ে তৈরি। তাহলে মেসোডার্মাল কোষ কিরকম দেখা যায়? এরকম। এগুলো হচ্ছে সব কি কোষ? মেসোডার্মাল কোষ। ঠিক আছে? তাকে কোন কোষ দ্বারা তৈরি হতে হবে? মেসোডার্মাল কোষ দ্বারা তৈরি হতে হবে। কোন কোষ দ্বারা? এই মেসোডার্মাল কোষ। ঠিক আছে? আচ্ছা, গেল। এতটুকু বুঝতে পারছো যে জীবের দেহে, প্রাণীর দেহে একটা গহ্বর থাকবে, যেটা হচ্ছে মেসোডার্ম থেকে উৎপন্ন হবে, মেসোডার্মাল কোষ দ্বারা তৈরি হবে। এইবার আমি বলছিলাম কয়টা শর্ত পূরণ করতে হবে? 3টা। সো তাকে ফাইনাল যে শর্তটা পূরণ করতে হবে, সো তোমরা খেয়াল করছো নাকি কখনো যখন খাসি কাটা হয়, তোমরা দেখছো খাসি, ঠিক আছে, কাটা হলে ওদের দেহ থেকে যখন হচ্ছে তোলা হয়, চামড়া তোলা হয়, হ্যাঁ, চামড়া তুললে দেখবা ভেতরে একটা আঠালো সাদা কালারের লেয়ার পাওয়া যায়। খেয়াল করছো নাকি আমি জানি না, খেয়াল না করলে নেক্সটে কখনো দেখলে খেয়াল করো যে সাদা কালারের একটা লেয়ার পাওয়া যায়, বুঝছো, একটু জেলির মতো আঠালো। হ্যাঁ, এইটাকে কি বলে? এইটাকে বলে হচ্ছে পেরিটোনিয়াম ঝিল্লি। কি বলে? পেরিটোনিয়াম ঝিল্লি। ওকে কি বলে? পেরিটোনিয়াম ঝিল্লি দ্বারা আবৃত। তাহলে কোন একটা গহ্বরকে তোমার যদি কি হতে হয়, কোন একটা গহ্বরকে তোমার যদি সিলম হতে হয়, তাহলে তাকে অবশ্যই কি কোন ঝিল্লি দ্বারা আবৃত হতে হবে? পেরিটোনিয়াম ঝিল্লি দ্বারা আবৃত হতে হবে। ঠিক আছে? সো তাকে হচ্ছে কোন ঝিল্লি দ্বারা আবৃত হতে হবে? পেরিটোনিয়াম ঝিল্লি দ্বারা আবৃত হতে হবে। বুঝতে পারছি? সো তাহলে তোমরা একটু বুঝো, এটা পরীক্ষায় 3 মার্কে আসে, 4 মার্কে আসে, হ্যাঁ। সো সিলোম কি? সিলোম হচ্ছে ব্রুনীয় মেসোডার্ম থেকে উৎপন্ন, মেসোডার্মাল কোষ দিয়ে তৈরি এবং পেরিটোনিয়াম ঝিল্লি দ্বারা আবৃত একটি গহ্বর। একটি কি? গহ্বর। তাহলে এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, ভাইয়া সিলোম কাদের থাকে? সিলোম উন্নত প্রাণীতে থাকে। তাহলে ভাই আমরা তো উন্নত প্রাণী, আমাদের দেহে কি সিলোম আছে? হ্যাঁ, আমাদের দেহ সিলোম আছে। কোথায় আছে? আমি তোমাদের সময় দিলাম, আমি পড়ানো শেষ করি সিলোম টপিকটা, এরপরে তোমরা চিন্তা করতে থাকো যে আমাদের দেহে কোথায় সিলোম আছে। আমাদের দেহেও সিলোম আছে, কোথায়? ঠিক আছে? তাহলে ভাইয়ারা আরেকবার একটু বুঝাচ্ছি আমি। সিলোম কি? সিলোম একটা খালি জায়গা,
যে কোনো খালি জায়গাকে আমরা সিলম বলতে পারবো না। কেন? কারণ সিলম হচ্ছে এমন একটা খালি জায়গা যেটা মেসোডার্ম থেকে তৈরি, মেসোডার্মাল কোষ দিয়ে তৈরি, মেসোডার্ম থেকে উৎপন্ন মেসোডার্মাল কোষ দিয়ে তৈরি এবং পেরিটোনিয়াম ঝিল্লি দ্বারা আবৃত। তো তোমার যদি পরীক্ষা এটা 1-এ আসতে পারে, 2-এ আসতে পারে, 3-এ আসতে পারে, 4-এ আসতে পারে, যত মার্কই আসুক, তুমি যদি এই 3টা কথাই না লিখতে পারো তাহলে তোমাকে টিচার নাম্বার দিবে না। বুঝতে পারছি? আবার বলি, সিলম কি? সিলম হচ্ছে প্রাণীদেহের একটি গহ্বর যা মেসোডার্ম থেকে উৎপন্ন, মেসোডার্মাল কোষ দিয়ে তৈরি এবং পেরিটোনিয়াম ঝিল্লি দ্বারা আবৃত। বুঝতে পারছি? আচ্ছা ভাইয়া, আরেকবার বলতেছি ভাইয়া, এক্সট্রিমলি সরি যে আজকের ক্লাসটা হয়তোবা পড়াবো আমি সব ঠিকঠাক মতো, কিন্তু আজকে হয়তো আমরা তো মজা করতে পারবো না, কারণ ভাইয়ের গলার অবস্থা খুবই খারাপ। আমি অনেক কষ্ট করে তোমাদের সাথে কথা বলতেছি, বুঝছো? তো ভাইয়া এক্সট্রিমলি সরি। ইনশাল্লাহ সামনে অনেক ক্লাস হবে, অনেক মজা হবে, ঠিক আছে? আজকের ক্লাসটা হয়তো একটু লাগতে পারে। ভাইয়া এক্সট্রিমলি সরি, আবার বলতেছি, তোমরা প্যারা খাও না, একটু জাস্ট কষ্ট করে ক্লাসটা করো, ঠিক আছে? ওকে, সো তাহলে আমরা বুঝতে পারছি সিলম কি। ওকে, এইবার সিলম হচ্ছে 3 ধরনের। সিলম হচ্ছে কয় ধরনের? সিলম হচ্ছে 3 ধরনের। কি কি? অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট আর হচ্ছে ইউসিলোমেট। আচ্ছা, তাহলে অ্যাসিলোমেট কি? তোমরা মনে রাখবা বায়োলজিতে এ বা এ থাকার অর্থ হচ্ছে নাই। এ থাকার অর্থ হচ্ছে কি? নাই। এখন ধরো নিডারিয়া পর্বের প্রাণী, আমরা লাস্ট ক্লাসে পড়ছি, ওদের দেহে কোন ভ্রূণ হচ্ছে দ্বিস্তরী, এন্ডোডার্ম আর একটোডার্ম। ওদের কোনো মেসোডার্মই নাই, তাইলে ওদের দেহে কি কোনো সিলোম তৈরি হবে? যেহেতু ওদের মেসোডার্মই নাই, তাইলে ওদের দেহে কি সিলোম তৈরি হওয়ার কোনো প্রশ্ন আসতেছে? আসতেছে না। তো তাইলে কি ওদের কোনো সিলোম আছে? নাই। পরিফেরা, ওদের ভ্রূণের কোনো স্তরই নেই। পরিফেরাদের কি নাই? ভ্রূণের কোনো স্তরই নাই। তাইলে কি ওদের হচ্ছে সিলোম থাকার কোনো প্রশ্ন আসতেছে? প্রশ্ন আসতেছে না। তাহলে আর কে আছে? যেমন প্লাটিহেলমিনথেস, ওদের ত্রিস্তরী মেসোডার্ম আছে, কিন্তু এরপরেও ওদের কি থাকে না? সিলোম থাকে না। তারপরে ওদের কি থাকে না? সিলোম থাকে না, ঠিক আছে? তো আগের বইয়ে যেটা ছিল সেটা হচ্ছে উদাহরণে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, তারপরে হচ্ছে তোমার টিনোফোরা, এগুলা সব ছিল। হ্যাঁ, তো তখন আমরা এগুলাকে উদাহরণ মনে রাখতাম এভাবে, পিসি দিয়ে। পি দিয়ে হচ্ছে পরিফেরা, প্লাটিহেলমিনথেস, সি সরি আর সি দিয়ে হচ্ছে নিডারিয়া, টিনোফোরা, ঠিক আছে? টিনোফোরা বানান এইভাবে লিখে। কিন্তু নতুন আজমল স্যারের বইয়ে পরিফেরা নিডারিয়াকে নাই করে দিছে। সো পরীক্ষায় আসতে পারে, তারপরেও যেহেতু অন্যান্য বইয়ে আছে, সো যদি আসে নিচে কোনটিতে সিলোম থাকে না, পরিফেরা নিডারিয়া অপশনে থাকলে তোমরা ওইটাও দাগাবা, ঠিক আছে? আচ্ছা, এখন তাইলে ভাইয়া এদের কি কোনো গহ্বর থাকে না? হ্যাঁ, এদের গহ্বর থাকে, কিন্তু এদের তো কোনো মেসোডার্ম থাকে না, তাইলে কোনো মেসোডার্মাল কোষও থাকতেছে না, তাইলে ভাইয়া এদের গহ্বর কি দ্বারা তৈরি? আচ্ছা, অ্যাসিলোমেটদের দেহে যে গহ্বর থাকে তা একটা বিশেষ ধরনের কোষ আছে, নাম হচ্ছে প্যারেনকাইমা কোষ। সো এদের গহ্বর কি দ্বারা তৈরি? প্যারেনকাইমা কোষ। ঠিক আছে? অ্যাসিলোমেটদের গহ্বর কি দ্বারা তৈরি? প্যারেনকাইমা কোষ দ্বারা তৈরি। এদের দেহে মেসোডার্ম থাকে না, বা থাকলেও হচ্ছে গহ্বরের সৃষ্টি হয় না মেসোডার্ম থেকে। তো এদের দেহে গহ্বরের সৃষ্টি যদি হয়ও, ওইটা কি দ্বারা তৈরি থাকে? প্যারেনকাইমা কোষ, ঠিক আছে? এটা বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ দ্বারা। তাহলে অ্যাসিলোমেট বুঝতে পারছি, যাদের দেহে সিলোম থাকে না। ওকে, এরপরে আসো হচ্ছে সুডোসিলোমেট। সুডোকে ইংলিশে লিখে এইভাবে, এটাকে আমরা সিউডো উচ্চারণ করতে পারি। সিউডো অর্থ হচ্ছে মিথ্যা,
বাংলা ভাষায় সিউডো মানে হচ্ছে, আছে না ওই যে বাইরে ফেটফাট ভিতরে সদরঘাট, তোমাদের যখন স্কুলে পড়তে, এখন কলেজেও দেখবা এমন কিছু মানুষজন আছে না, যারা খুব ভাব নেয়, পড়ে সব উল্টায় ফেলতেছে, আল্লাহ পড়তে পড়তে অজ্ঞান হয়ে যাইতেছে, কিন্তু পরীক্ষায় পায় হচ্ছে 0, ফেল করে। সেই সব মানুষজন কি, বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট। সিউডো সিলোমেট্রাও হচ্ছে এইরকম। সো সিউডো সিলোমেট্রার অপর নাম হচ্ছে মিথ্যা সিলম বা ভ্রান্ত সিলম। ঠিক আছে, আচ্ছা, তাইলে সিউডো সিলম কি? এখানে যেটা হয়, ওদের একটা গহ্বর থাকে, গহ্বরটা মেসোডার্ম থেকেই তৈরি হয়। গহ্বরটা কি দিয়ে তৈরি হয়? মেসোডার্মাল কোষ দিয়েই তৈরি হয়। মানে প্রথম দুইটা শর্ত মানছে, কিন্তু গহ্বরের বাহিরে কোনো পেরিটোনিয়ামের আবরণ থাকে না। ঠিক আছে, গহ্বরের বাহিরে যদি পেরিটোনিয়াম থাকেও, ঠিক আছে, গহ্বরের বাহিরে যদি পেরিটোনিয়াম থাকেও, কিন্তু কখনোই হচ্ছে ওইটা হচ্ছে ওই গহ্বরটাকে বেষ্টন করে না। শুদ্ধ ভাষায় গহ্বর আছে, মেসোডার্ম থেকে তৈরি, মেসোডার্মাল কোষ দিয়ে তৈরি, কিন্তু এদের বাহিরে কখনো পেরিটোনিয়ামের আবরণ থাকবে না। পেরিটোনিয়াম যদি সৃষ্টি হয়ও, তাও হচ্ছে আবরণ হিসেবে কাজ করবে না। বুঝতে পারছি সিউডোসিলম কি? আবার বলতেছি, 3টা শর্ত সিলম হইতে। প্রথম শর্ত মানে মেসোডার্ম থেকে, দ্বিতীয় শর্ত মানে মেসোডার্মাল কোষ দ্বারা তৈরি, কিন্তু 3 নাম্বার যে শর্তটা আছে ওরা ওইটা মানে না। মানে পেরিটোনিয়াম ঝিল্লি দ্বারা ওরা আবৃত হয় না, তৈরি হইতে পারে বাট আবৃত হয় না। ঠিক আছে, ওকে। সো এটাকে বলে সিউডোসিলোমেট। উদাহরণ কি? নেমাটোডা, রোটিফেরা, কিনোরিঙ্কা। আমরা এটাকে ইজিলি মনে রাখতে পারি হচ্ছে নারকেল দিয়ে, নারকেল। নেমাটোডা, রোটিফেরা, কিনোরিঙ্কা। ঠিক আছে, বইয়ে বাংলা ইংলিশে দেওয়া আছে, আমি বাংলায় লিখে দিলাম কিনোরিঙ্কা। ঠিক আছে, সিউডোসিলম বুঝতে পারছি। লাস্ট, এইবার আসে হচ্ছে আসল সিলম। এতক্ষণ আসলে আমরা সিলম বলে যা পড়ছি ওইটাই হচ্ছে ইউসিলোমেট। গহ্বর আছে, মেসোডার্ম থেকে আসছে, মেসোডার্মাল কোষ দিয়ে তৈরি হয়েছে, এবং বাহিরে কিসের আবরণ আছে? পেরিটোনিয়ামের আবরণ আছে। উদাহরণ কি? মলাস্কা থেকে শেষ পর্যন্ত, মলাস্কা থেকে কর্ডাটা সব। সো এই হচ্ছে আমাদের 3 ধরনের সিলম। এই হচ্ছে আমাদের কি 3 ধরনের সিলম। তাইলে আই হোপ আমরা সিলম বুঝতে পারছি। এখন এই যে ইউসিলোমেট যে আছে না, একে আবার বিজ্ঞানীরা 2 ভাগে ভাগ করে। একে আবার বিজ্ঞানীরা কয় ভাগে ভাগ করে? 2 ভাগে ভাগ করে। কি কি? সাইজোসিলাস আর হচ্ছে এন্টারোসিলাস। ঠিক আছে, সো এদেরকে আবার হচ্ছে 2 ভাগে ভাগ করে। কিসের উপর ভিত্তি করে? মেসোডার্মাল কোষের উপর ভিত্তি করে। হ্যাঁ, সো যেটা হয়, ধরো এই হচ্ছে আমার মেসোডার্ম। হ্যাঁ, এই ধরো আমার মেসোডার্মাল কোষ। ঠিক আছে, হ্যাঁ, এখন 2টা জিনিস হইতে পারে, বুঝছো? এক হইতে পারে
যে এই কোষগুলা ভেঙে যাবে। কি হবে? ভেঙে যাবে। বইয়ের ভাষায় লেখা বিদীর্ণ হওয়া। ধরো আমি একটা কাগজ নিয়ে যদি কাগজের মাঝখানে এইভাবে ছিঁড়ে ফেলি, তাইলে যেটা ওইটা কি বলে? বিদীর্ণ হওয়া। সো মেসোডার্মাল কোষগুলো যদি বিদীর্ণ হয়ে যায় বা বাংলা ভাষায় ছিঁড়ে যায় এবং যে গহ্বরের সৃষ্টি করে তা কি বলে? হচ্ছে সাইজোসিলাস। এই ধরনের সিলমকে বলে হচ্ছে সাইজোসিলাস। আর এন্টারোসিলাস কি? এন্টারোসিলাস হচ্ছে মেসোডার্মাল কোষ থেকে আরেকটা বিশেষ ধরনের কোষের সৃষ্টি হয়, যার নাম হচ্ছে আর্কেন্টেরন কোষ। যার নাম হচ্ছে কি কোষ? আর্কেন্টেরন কোষ। ঠিক আছে? এই আর্কেন্টেরন কোষ থেকে যদি কোনো সিলোমের সৃষ্টি হয় তাহলে তাকে এন্টারোসিলাস বলে। তাহলে যদি মেসোডার্মাল কোষ বিদীর্ণ হয়ে সিলোমের সৃষ্টি করে সাইজোসিলাস বলে, আর যদি আর্কেন্টেরন কোষ থেকে সৃষ্টি হয় তাহলে তাকে হচ্ছে এন্টারোসিলাস বলে। ঠিক আছে? সাইজোসিলাসের উদাহরণ হচ্ছে কি? মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা। আচ্ছা, এন্টারোসিলাসের উদাহরণ কি? এন্টারোসিলাসের উদাহরণ হচ্ছে একাইনোডার্মাটা, কর্ডাটা। ঠিক আছে? একাইনোডার্মাটা, কর্ডাটা, এগুলা। তাইলে আমরা সাইজোসিলাস, এন্টারোসিলাস বুঝতে পারছি। আরেকবার বলি, সাইজোসিলাস হচ্ছে যদি মেসোডার্মাল কোষ ছিঁড়ে গিয়ে বিদীর্ণ হয়ে সিলোমের সৃষ্টি করে তাকে সাইজোসিলাস কোষ বলে। আর যদি আর্কেন্টেরন কোষ থেকে সিলোমের সৃষ্টি হয় তাকে এন্টারোসিলাস বলে। ঠিক আছে? এখন 3 মার্কে যেটা আসে সেটা হচ্ছে সিলোমের প্রকারভেদ। হ্যাঁ, 3 মার্কে বলে যে সিলোমের প্রকারভেদ লিখো। অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট, টিউসিলোমেট। প্রকারভেদ লিখলা, উদাহরণ লিখলা। 4 মার্কে যেটা আসে সেটা হচ্ছে সিলোমের গুরুত্ব। ঠিক আছে? সেটা হচ্ছে সিলোমের গুরুত্ব। ওকে, সো আমরা সিলোমের আসলে কি কি গুরুত্ব আছে? সিলোমের গুরুত্ব আচ্ছা ভাইয়া, তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম না যে আমাদের দেহেও সিলোম আছে? ওই সিলোমটা কোথায় আছে দেখি বলো তো। কমেন্ট অন করে দিছি, বলো তো দেখি আমাদের দেহে যে সিলোম আছে ওটা কোথায় আছে। তারপরে আমি সিলোমের গুরুত্বে যাচ্ছি। বলো। আচ্ছা, কয়েকজন পারছো? ভেরি গুড। আমাদের দেহে যে সিলোমটা আছে মাথায় আছে না, পেটে। ঠিক আছে? আমাদের পেটটা হচ্ছে সিলম, মানে পেটের ভিতরের অংশটাকে আমরা সিলম ধরে নিতে পারি। সিলমের সকল বৈশিষ্ট্যই ওর আছে। হ্যাঁ, তাইলে এবার বলো তো আমাদের পেটের ভিতরে আসলে যা আছে, আমাদের পেট যে কাজ করে ওইটাই আসলে সিলোমের কাজ। আমাদের পেট আসলে যে কাজ করে ওইটাই হচ্ছে সিলোমের কাজ। পেট কি কাজ করে? পেট কি কাজ করে দেখি বলো তো। আমাদের বিভিন্ন অঙ্গকে ধারণ করে। তাহলে সিলোমের প্রথম কাজ হচ্ছে বিভিন্ন অঙ্গকে ধারণ করা। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি? তারপরে ওর কাজ হচ্ছে বিভিন্ন অঙ্গকে স্বাধীনভাবে বৃদ্ধি পেতে সাহায্য করা। কি? বিভিন্ন অঙ্গকে স্বাধীনভাবে বৃদ্ধি পেতে সাহায্য করা। স্বাধীনভাবে বৃদ্ধি পেতে সাহায্য করা। ঠিক আছে?
কাজ কি? স্বাধীনভাবে বৃদ্ধি পেতে সাহায্য করা। আচ্ছা, এরপরে কি করে? এরপরে হচ্ছে এরা ওই যে জেলির মতো, পেরিটোনিয়াম যে জেলির মতো আবরণ থাকে না, ওই যে জেলির মতো আবরণ থাকে, ওইটা হচ্ছে ওরা করে কি, বিভিন্ন অঙ্গকে একে অপরের সাথে ঘর্ষণ রোধ করে, যাতে ওরা একে অপরের সাথে ঘষা না খায়, ওইটা রোধ করে। সো বিভিন্ন অঙ্গের মধ্যকার ঘর্ষণ রোধ করে। ঠিক আছে? তারপরে কি করে? তারপরে ওরা হচ্ছে বিভিন্ন জিনিসপত্র পরিবহন করে, যেমন অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, বজ্র পদার্থ পরিবহনে সাহায্য করে। ঠিক আছে? আচ্ছা, এইবার আরেকটা জিনিস আছে। ঠিক আছে? আরেকটা জিনিস আছে, সেইটা হচ্ছে তোমার কেঁচো আছে না, যোগ কেঁচো। সো ওদের দেহের ভিতরে কোনো হচ্ছে তোমার অস্থি থাকে না। সো দেখো, এই যে আমি যে দাঁড়ায় আছি না, আমি কেন দাঁড়ায় আছি, দাঁড়ায় থাকতে কেন পারতেছি, কারণ আমার এই অঙ্গগুলো আমার ভরটাকে ধরে রাখছে। হ্যাঁ, সো কেঁচো যোগ ওদের দেহের ভিতরে এগুলা থাকে না। হ্যাঁ, এরকম অস্থি থাকে না। সো ওদের দেহের যে কাঠামো, এইটা বজায় রাখার কাজ করে হচ্ছে সিলম। কেঁচোর দেহের কাঠামো বজায় রাখার কাজ করে কে? সিলম। দেহের কাঠামো বজায় রাখার কাজ করে কে? সিলম। এই জন্য সিলমকে বলা হয় হচ্ছে হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল। হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল। কি করা হয়? হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল বলা হয়। আবার বলি, হাইড্রো মানে পানি। সো ওই যে কেঁচো যোগ ওদের যে সিলম থাকে, সিলমের ভিতরে পানি থাকে, এই পানির সাহায্যে সিলম করে কি, ওদের দেহের আকৃতিটাকে বজায় রাখে। সো এইগুলো হচ্ছে সব সিলমের গুরুত্ব, এবং এগুলা পরীক্ষায় সৃজনশীলে আসে। সে এইবার বলো ভাইয়া, সিলম নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? তারপর আমরা পরের টপিকে যাচ্ছি। বলো ভাইয়া, সিলমের মধ্যে কি একাধিক অঙ্গ থাকে? ইয়েস। ভাইয়া, এত কিছু মনে রাখেন কিভাবে? আমি তো সব ভুলে যাই। কোনো সমস্যা নেই আপু, বারবার পড়তে হবে। তাসমিখা নরপাত, তোমার নামটা সুন্দর। বারবার পড়তে হবে। হ্যাঁ, ইন্টারের বায়োলজি একটু বারবার পড়তে হয়। ব্লাস্টোসিল কি? ব্লাস্টোসিল হচ্ছে সিলোমেরই আগের অংশ। বুঝতে পারছো? সিলোমেরই আগের অংশ। আচ্ছা, 5 নংটা বুঝাইছি 2বার। ক্লাস শেষ হলে না বুঝলে ইয়ে করে নিও। মেসোডার্মাল কোষ কি? মেসোডার্ম থেকে যে কোষ আসে তাই মেসোডার্মাল কোষ। ভাই, এটা কি পুরুষের পেটে নাকি মহিলার পেটে? সবার পেটে। ভাই, এসবের কি চিত্র লাগবে শিখতে? না, চিত্র লাগবে না। ভাই, আপনি স্লাইডে যা পড়ান তা পড়লেই হবে, নাকি বই লাইন বাই লাইন পড়তে হবে? স্লাইডের সাথে বই মিলিয়ে পড়বা, বইয়ের থেকে পড়বা। স্লাইডে আমাদের যা লেখা থাকে, বইয়ের মধ্যে ওগুলা মার্ক করে নিবা, ওগুলা ভালো করে পড়বা, তাইলে হবে। আচ্ছা, ওরে বাবা, তোমাদের তো সিলোম কি কোষ? দেখো অবস্থাটা দেখো এখন। সিলোম হচ্ছে একটা খালি জায়গা, গহ্বর। আমরা তো এটা ফার্স্টেই বলছি। আচ্ছা, লাস্ট ক্লাসের কিছু অংশ বাকি আছে, কোন অংশটা বলো, পরে দিচ্ছি এখন। প্রতিদিন কি বায়োলজি পড়বো ভাইয়া? না, সপ্তাহে অ্যাটলিস্ট 2 দিন 1 ঘন্টা 1 ঘন্টা করে বায়োলজি পড়া ট্রাই করবা। ফোকাস ঠিক থাকে না, কি করব? যেগুলা তোমার ফোকাস নষ্ট করে, ওইগুলা থেকে দূরে থাকো। পরীক্ষায় কি এগুলোর সাথে চিত্র দিতে হবে? না, মাস্ট না, চাইলে দিতে পারো। ভাইয়া, গতকালকে পড়া পড়ছি মনে থাকে না, কোনো সমস্যা নেই, বারবার পড়লে মনে থাকবে।
আমার গলায় ওই যে ঠান্ডা পানি খাইছিলাম, গরমের থেকে এসে একটু ব্যথা হয়েছে, সমস্যা নাই, ঠিক হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। নিচেরটা বুঝি নাই। আচ্ছা দেখো, তো ধরো এই হচ্ছে কেঁচোর দেহ, হ্যাঁ। তো এটা দেখো সোজা হয়ে দাঁড়ায় আছে, কিন্তু কেঁচোর দেহের ভিতরে তো কোনো অস্থি নাই, তো এটা সোজা হয়ে দাঁড়াইতে পারবে না। তো এটা হবে কি, এভাবে হচ্ছে বাঁকাইতে থাকবে। তো তার মানে কি, ওদের আকৃতিটা ঠিক থাকবে না। এখন সিলম করে কি, সিলম তো একটা খালি জায়গা, ওর ভিতরে পুরোটাই সিলম। তো এর ভিতরে পানি থাকে, পানি করে কি, এই যে এই আকৃতিটাকে এইভাবে সোজা করে সমান সমান টাইট করে রাখে, বুঝতে পারছো? তো এইটা কি হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল বলে। বিভিন্ন অঙ্গতে সিলম থাকে নাকি বিভিন্ন ধরনের সিলম থাকে? বিভিন্ন অঙ্গতে সিলম থাকে নাকি বিভিন্ন ধরনের সিলম থাকে? সাধারণত বিভিন্ন অঙ্গে সিলম থাকতে পারে, বুঝতে পারছো? ভাই এগুলো কি সিলমের কাজ না গুরুত্ব? দুইটাই কাজ, গুরুত্ব সবচেয়ে। গরু ছাগলেরও, হ্যাঁ। আচ্ছা, আসো। না, সাপেরও হইতে পারে। না, সাপের দেহে আসলে সিলম থাকে, বাট ওইভাবে থাকে না। আচ্ছা, কি কি বাকি আছে বলো, পরে দিচ্ছি। সিলম কোথা থেকে তৈরি হয়? মেসোরাম থেকে। ব্লাস্টোসিল বললাম না, বিশেষ টাইপের সিলম। ওই যে ব্লাস্টুলা পড়ছিল না? হ্যাঁ, মেডিকেলের সিলম থেকে প্রশ্ন আসে। উপাঙ্গ আর খণ্ডকায়ন বাকি, আচ্ছা পরে দিচ্ছি। সো উপাঙ্গ না পড়লেও হবে, উপাঙ্গ দেখে দিব, উপাঙ্গ প্রত্যেকটা টপিকের সাথে কভার হয়ে যাবে। খণ্ডকায়নটা একটু দেখি, হ্যাঁ, তারপর আমরা আজকের পড়ায় যাচ্ছি আবার। আচ্ছা, সো খণ্ডকায়ন কি? খণ্ডকায়ন হচ্ছে বিভিন্ন উদ্ভিদ, এই যেমন কেঁচো, হ্যাঁ। সো কেঁচোর দেহে যেটা হয়, ওদের দেহে হচ্ছে একটা অংশই হচ্ছে এরকম বারবার রিপিট হয়, বুঝছো? তো তুমি যদি তোমার আঙ্গুলের দিকে তাকাও, দেখো এই একটা অংশই বারবার রিপিট হয়েছে না, এটা 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 এটা, হ্যাঁ, রিপিট হয়েছে না? সো এরকম কেচের দেহে দেখা যায় একটা অঙ্গই বারবার রিপিট হয়, একটা অংশই। এই অংশগুলোকে বলা হচ্ছে ট্যাগমা, ঠিক আছে? সো কিছু কিছু প্রাণী আছে যাদের দেহে একটা অংশই বারবার 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 রিপিট হয়ে ওই প্রাণীটা সৃষ্টি করে, হ্যাঁ। এইটা কি বলা হয় হচ্ছে খণ্ডকায়ন। সো খণ্ডকায়ন দুই ধরনের হয়, একটা হচ্ছে সমখণ্ডকায়ন, যেখানে সবগুলা সমান হয়, যেমন দেখো কেঁচোর দেহে সবগুলা খণ্ডক সমান, সেটাকে বলে সমখণ্ডকায়ন। আর যদি অসমান হয় তাহলে তাকে বলা হচ্ছে অসমখণ্ডকায়ন, যেমন উদাহরণ হচ্ছে পতঙ্গ, ঠিক আছে? আর সমখণ্ডকায়নের উদাহরণ হচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণী। আচ্ছা, সো সমখণ্ডকায়নে কি, সবগুলা খণ্ডক এরকম সমান হয়। অসমখণ্ডকায়নে কি হয়, এরকম কতগুলা খণ্ডক মিলে একটা অংশের সৃষ্টি করে, হ্যাঁ। আচ্ছা, এইবার আবার দেখা যায় কিছু কিছু প্রাণীতে, কিছু কিছু কীট পতঙ্গে এরকম কয়েকটা খণ্ডক মিলে একটা কাজ করে। মনে করে কয়েকটা খণ্ডক মিলে মাথার কাজ করলো, এই দুইটা খণ্ডক মিলে হচ্ছে বুকের মতো কাজ করলো, এই দুইটা খণ্ডক মিলে হচ্ছে ধরো পেটের মতো কাজ করলো, হ্যাঁ। তো কিছু কিছু প্রাণীতে দেখা যায় যে কিছু খণ্ডক মিলে, কয়েকটা খণ্ডক মিলে একটা নির্দিষ্ট কাজ করে। ওই যে আমরা বলছিলাম না, কতগুলা কোষ মিলে একটা নির্দিষ্ট কাজ করলো তাকে টিস্যু বলে, তেমনি কতগুলা খণ্ডক মিলে একটা নির্দিষ্ট কাজ করে, বুঝছো? তখন এইটাকে বলে হচ্ছে অঞ্চলায়ন। কতগুলা খণ্ডক মিলে যদি একটা সিঙ্গেল কাজ করে তাকে বলে হচ্ছে অঞ্চলায়ন। কাদের মধ্যে দেখা যায়? আর্থ্রোপোডা পর্বের প্রাণী। কাদের মধ্যে দেখা যায়? আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে, ঠিক আছে? তাহলে আমি আবার একটু বুঝাই। কেঁচো, জোঁক, এদের দেহে কি হয় দেখবা, একই খণ্ডক বারবার বারবার গিয়ে ওদের দেহটাকে গঠন করে। এগুলা কি বলা হয়? খণ্ডক, ইংলিশে বলে ট্যাগমা, হ্যাঁ। তো কতগুলা সমান আকৃতির খণ্ডক মিলে যখন জীবের দেহ গঠন করে ওটাকে সমখণ্ডকায়ন বলে। আর যদি খণ্ডকগুলার আকৃতি ভিন্ন ভিন্ন হয়, ধরো একটা খণ্ডক হচ্ছে এত বড়, আরেকটা হচ্ছে আবার এরকম ছোট, আবার আরেকটা একটু বড়, আরেকটা আবার একবারে ছোট, হ্যাঁ, তাইলে এগুলাকে বলা হচ্ছে অসমখণ্ডকায়ন। এগুলো দেখা যায় পতঙ্গদের মধ্যে। আবার কতগুলা খণ্ডক মিলে যদি একটা সিঙ্গেল কাজ করে
তাইলে তখন তাকে বলা হয় অঞ্চলায়ন, যেটা আমরা আর্থ্রোপোডার মধ্যে পড়বো। ঠিক আছে, সো এই হচ্ছে বেসিক্যালি খণ্ডকায়ন। আর উপাঙ্গগুলা আমাদের সাথে হচ্ছে, হ্যাঁ, গোল কৃমিতে কোন শ্রেণী থাকে? গোল কৃমিতে হচ্ছে তোমার সিউডোসিলম। ট্যাগমাটাইজেশন কি? এই যে এই ট্যাগমাগুলা কি একসাথে বলা হচ্ছে ট্যাগমাটাইজেশন। খণ্ডকায়নেরই অপর নাম হচ্ছে ট্যাগমাটাইজেশন। ঠিক আছে, ও সরি, অঞ্চলায়নেরই অপর নাম হচ্ছে ট্যাগমাটাইজেশন। এই যে অঞ্চলায়ন, যখন অনেকগুলা ট্যাগমা মিলে একটা কাজ করে তখন ওইটাকে ট্যাগমাটাইজেশন বলে। সো অঞ্চলায়নের অপর নাম হচ্ছে ট্যাগমাটাইজেশন। ঠিক আছে, ওকে। সো আমরা আজকের পরে আবার ব্যাক করি, আমি তোমাদের প্রশ্ন নিব, সমস্যা নাই। আচ্ছা, আসো, এইবার আসো হচ্ছে পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস। এটা তোমরা 9-10-এ পড়ছিলা, এটা আমাদের ইন্টারের সিলেবাসে নাই, ইন্টারের বইও নাই, তারপরেও তোমাদের জাস্ট জানানোর জন্য একটু দিয়ে দিছে। এই যে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, উদাহরণ দিয়ে দিছে। মনেরা ইকোলাই, প্রোটিস্টা অ্যামিবা, প্রোটিয়াস, ফানজাই অ্যাগারিকাস, প্লান্টি ম্যানগিফেরা ইন্ডিকা, অ্যানিমেলিয়া হোমো স্যাপিয়েন্স। ঠিক আছে, সো এরপরে আসো হচ্ছে এই যে শ্রেণীবিন্যাস করা হয়, ঠিক আছে, শ্রেণীবিন্যাস যে করা হয়, কেন করা হয় বা কিসের উপর ভিত্তি করে, মানে কোন নীতিগুলাকে ফলো করে শ্রেণীবিন্যাস করা হয়। নীতি মানে কি? যেমন দেখো, ফিজিক্সে তুমি যখন ম্যাথ করো, নিউটনের 3টা সূত্র মেনেই তো ম্যাথ করো, তাই না? কোন একটা বস্তু যদি উপর থেকেও পড়ে, ওকে নিউটনের সূত্র মেনেই পড়ে। সো তেমনি প্রাণী জগতের ক্ষেত্রে শ্রেণীবিন্যাসের ক্ষেত্রেও আমরা কিছু নীতি ধরে নেই, যেগুলাকে আমাদের মানতেই হবে। হ্যাঁ, সেগুলো পড়বো আমরা একটা একটা করে। আসুন, সো ফার্স্ট হচ্ছে ট্যাক্সন বা শ্রেণীবিন্যাসের একক। সো আমরা 9-10-এ পড়ছিলাম যে শ্রেণীবিন্যাস সে 7টা প্রধান একক। ঠিক আছে, শ্রেণীবিন্যাসের একক কিন্তু অনেকগুলা, কিন্তু প্রধান একক হচ্ছে 7টা। ফার্স্টে কি? রাজ্য, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। কিংডম, ডিভিশন, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জিনাস, স্পেসিস। আচ্ছা, সো এগুলা 9-10-এ পড়ছো। পরীক্ষায় আসে, পরীক্ষায় আসে এই 3টা, বুঝছো? পরীক্ষায় কিভাবে আসে? জিজ্ঞেস করে যে নিচের কোনটা ভুল বা নিচের কোনটা সঠিক। তো মনে করে এভাবে থাকে, ক্লাস অর্ডার ফ্যামিলি, ফ্যামিলি অর্ডার ক্লাস, অর্ডার ফ্যামিলি ক্লাস, ক্লাস ফ্যামিলি অর্ডার, এইভাবে উল্টাপাল্টা দিয়ে রাখে। সঠিক উত্তর হয় হচ্ছে ক্লাস অর্ডার ফ্যামিলি। আচ্ছা, শ্রেণীবিন্যাসের একককে কি বলে? 9-10-এ পড়ছিলা, ট্যাক্সন বলে। শ্রেণীবিন্যাসের প্রত্যেকটি একককে কি বলে? ট্যাক্সন বলে। এক বচনে ট্যাক্সন বলে, বহু বচনে ট্যাক্সা বলে। ঠিক আছে, এক বচনে ট্যাক্সন বলে, বহু বচনে ট্যাক্সা বলে। আমরা 9-10-এ পড়ছিলাম রাজ্য, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। 9-10-এ পারো তোমরা, প্রথম চ্যাপ্টারই ছিল এইটা। আচ্ছা, সো এই যে দেখো হায়ারার্কি, হায়ারার্কি হচ্ছে ফার্স্টে পর্ব, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, গণ, প্রজাতি। হ্যাঁ, আচ্ছা, সো যেমন মানুষের কথা যদি আমরা চিন্তা করি, এটাও 9-10-এ আমাদের ছিল, ইন্টারের বইয়ে কিন্তু নাই। হ্যাঁ, তারপর দিয়ে দিছে যে আমরা কোন রাজ্য? অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্গত। কেন? কারণ আমাদের কোষ সুকেন্দ্রিক, বহুকোষী, পরভোজী এবং জটিল টিস্যু আছে আমাদের। আমাদের পর্ব কোনটা? কর্ডাটা, কারণ এটার মধ্যে নটোকর্ড আছে। তারপরে আমাদের শ্রেণী হচ্ছে ম্যামালিয়া, কারণ বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়। তারপরে আমাদের বর্গ হচ্ছে কি? প্রাইমেট, কারণ আমাদের কোনো কিছু ধরার উপযোগী হাত আছে, মানে আমরা কোনো কিছুকে আঁকড়ে ধরে রাখতে পারি। হ্যাঁ, এই জন্য আমরা প্রাইমেটের অন্তর্গত। এরপরে আমাদের গোত্র হচ্ছে হোমিনিডাই, কারণ শিম্পাঞ্জি, গরিলা, ওরাং ওটাং এদের সাথে আমাদের সাদৃশ্য আছে, সবাইকে হোমিনিডাই বলে। আমাদের গণ হচ্ছে হোমো, কারণ দেহের অনুপাতে মস্তিষ্ক অনেক বড় এবং খাড়াভাবে 2 পায়ে হাঁটতে পারে। ঠিক আছে, এগুলো 9-10-এ পড়ছিলা, ইন্টারের বইয়ে নাই। কোন একটা রাইটারের বইয়ে আছে, মানে বইয়ে নাই বলতে আজমল স্যারের বইয়ে নাই, কোন একটা রাইটারের বইয়ে আছে, এই জন্য হচ্ছে এগুলা দিয়ে দেওয়া। হ্যাঁ, আচ্ছা, আর লাস্ট হচ্ছে আমরা হোমোসেপিয়েন্স, কারণ আমাদের কপাল খাড়া, খুরির হাড় হচ্ছে অন্যদের তুলনায় পাতলা এবং আমরা বুদ্ধিবৃত্তিক ভাবে উন্নত। ঠিক আছে, আচ্ছা, সো একটা কোশ্চেন, একটা পোল দেই। হ্যাঁ, বলো, তোমরা এটা 9-10-এ পড়ছো,
এখন আমরা একটু দেখব কোন ক্ষেত্রে ক্যারোলাস লিনিয়াসের অবদান সবচেয়ে বেশি। বলো, একটা পোল দেই, চলো, ক্লাস করতে করতে হাঁপায় গেছো না, একটা পোল দেওয়া হয়েছে, অ্যান্সার দাও। কোন ক্ষেত্রে ক্যারোলাস লিনিয়াসের অবদান সবচেয়ে বেশি? বিবর্তনে, চিকিৎসায়, শ্রেণীতত্ত্বে নাকি বংশগতিতে? আচ্ছা, তো শেষ করে দেই। আচ্ছা, সো 44% সঠিক উত্তর দিছ। ইয়েস, শ্রেণীতত্ত্ব। কোনটাতে হচ্ছে সবচেয়ে বেশি? শ্রেণীতত্ত্ব। সবার আগে সঠিক উত্তর দিছে হচ্ছে নিশাত তাবাসসুম। ভেরি গুড। ওকে, সো জানো তোমরা। আচ্ছা, এবার আসো নামকরণ। 9-10-এ একটা জিনিসই খুব ভালো করে পারতা, সেটা হচ্ছে নামকরণ, দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণের নিয়মগুলো মনে আছে? কি ছিল? প্রথমে গণের নাম, তারপর প্রজাতির নাম হতে হবে, তাই না? তারপরে কি ছিল? যখন আমরা হাতে লিখবো ল্যাটিন হইতে হবে বা ল্যাটিনের মতো হইতে হবে। যখন আমরা টাইপ করব তখন কি ইটালিক অক্ষরে হইতে হবে। প্রথম অক্ষর সবসময় বড় হাতের, বাকি সবগুলা ছোট হাতের হইতে হবে। তারপরে আর কি ছিল? ওদের যে কি, এই যে যখন আমরা হাতে লিখবো তখন কি নিচে দাগ দিতে হবে। যে বিজ্ঞানী সবার আগে নামকরণ করবে তার নাম শেষে দেওয়া থাকবে। ঠিক আছে, এগুলো ছিল না 9-10-এ? পড়ছো, ভালো করে পড়ছো। আরেকবার বলি, গণ আর প্রজাতির নাম ল্যাটিন বা ল্যাটিনের মতো হতে হবে। যখন লিখবো তখন হচ্ছে কি ইটালিক হইতে হবে। আর যখন হাতে লিখবো তখন কি হইতে হবে? নিচে দাগ দিতে হবে। প্রথম অক্ষর সবসময় বড় হাতের, বাকি সব অক্ষর ছোট হাতের হবে। তারপরে কি, যে বিজ্ঞানী সবার আগে নামকরণ করবে তার নাম হচ্ছে আগে দিতে হবে। আচ্ছা, এখন নামকরণের মধ্যে 3টা জিনিস আছে, হ্যাঁ? হোমোনিম, সিনোনিম আর হচ্ছে টটোনিম। ঠিক আছে, নামকরণের মধ্যে 3টা এরকম একটু এক্সেপশনাল জিনিসপত্র আছে, হোমোনিম, টটোনিম এবং হচ্ছে তোমার সিনোনিম। হ্যাঁ, আচ্ছা, সো যদি দুইটা প্রাণীর, আবার বলি, কয়টা প্রাণীর? দুইটা ভিন্ন ভিন্ন প্রাণী বা জীবের যদি একই নাম হয়, দুটি ভিন্ন প্রাণীর যদি একই নাম হয়, তাহলে হোমোনিম বলে। হ্যাঁ, ওইটাকে হোমোনিম বলে। যদি একই প্রাণীর দুইটা নাম হয়, কি একই প্রাণীর দুইটি নাম, তাহলে তাকে হচ্ছে সিনোনিম বলে। যদি একই প্রাণীর দুইটা নাম হয় তাহলে তাকে হচ্ছে সিনোনিম বলে। হইতে পারে, এই দুইটা পরীক্ষায় আসে না, যেটা আসে সেটা হচ্ছে টটোনিম। টটোনিম কি? টটোনিম হচ্ছে, একটা পেজ নেই, যদি কোনো প্রাণীর গণ ও প্রজাতির নাম সেম হয়, কাতলা কাতলা, গণ ও প্রজাতির নাম একই, তাহলে এ ধরনের নামকে টটোনিম বলে। যেমন চোখকৃমি, লোয়া লোয়া। গোখরা সাপ, নাজা নাজা। ঠিক আছে, এগুলাকে টটোনিম বলে। যদি দুইটা, যদি কোনো প্রাণীর গণ আর প্রজাতির নাম একই হয় তাহলে তাকে হচ্ছে টটোনিম বলে। কাতলা কাতলা, লোয়া লোয়া, নাজা নাজা। কাতলা কাতলা হচ্ছে কাতলা মাছ, লোয়া লোয়া হচ্ছে চোখের কৃমি, নাজা নাজা হচ্ছে গোকরা সাপ। ঠিক আছে, আচ্ছা, এখন আরেকটা জিনিস আছে যেটা তোমরা আগে কখনো পড়ো নাই, ত্রিপদ নামকরণ।
সো দ্বিপদ নামকরণ করেন হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, এটা তোমরা জানো। হ্যাঁ, ত্রিপদ নামকরণটা আমরা আগে কখনো পড়ি নাই। ত্রিপদ নামকরণ হচ্ছে কি, পাখিদের ক্ষেত্রে হয় এটা নরমালি। সেটা হচ্ছে যে মনে করো বাংলাদেশে যে চড়ুই পাখি, ওটার বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যাসার ডোমেস্টিকাস। নীলনদ, আফ্রিকান নীলনদ, ওইখানে যে চড়ুই পাখি, ওই চড়ুই পাখির সাথে হচ্ছে বাংলাদেশের চড়ুই পাখির অনেক মিল আছে, বুঝছো? কিন্তু তারপরেও দেখা যায় যে কিছু বৈশিষ্ট্য হচ্ছে এই দিক সেই দিক হয়। তারপরেও দেখা যায় কি কিছু বৈশিষ্ট্য হচ্ছে কি হয় তোমার এই দিক সেই দিক হয়। সো এই কারণে কি করা হয়েছে, নিম্নদ এলাকার চড়ুই পাখির আরেকটা নাম রাখা হয়েছে, প্যাসার ডোমেস্টিকা, শেষে ওই জায়গার নাম লাগাই দেয়। ঠিক আছে, এটা শুধু পাখিদের ক্ষেত্রে হয় নরমালি, আবার এক জায়গায় হচ্ছে তোমার বাঘের ক্ষেত্রে দেওয়া আছে, বাট নরমালি পাখিদের ক্ষেত্রে হয়। এটা আগে আবিষ্কার করেন হচ্ছে পাখি বিজ্ঞানী স্লেগেল 1884 সালে। সো যেহেতু নামের তিনটা অংশ থাকে, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে ত্রিপদ নামকরণ। সো আবার বলি, এটা কাদের ক্ষেত্রে হয়, পাখিদের ক্ষেত্রে হয়। দেখা যায় যে কিছু বৈশিষ্ট্য একই প্রজাতির হওয়ার পরেও এদিক সেদিক হয়। সো ওই বিশেষ বৈশিষ্ট্য থাকার কারণে ওদেরকে নামের শেষে একটা বিশেষ অংশ ইউজ করা হয়। যেমন নীল নদের চড়ুই পাখিকে প্যাসার ডোমেস্টিকাস নাইলোকটিকাস বলা হয়। ঠিক আছে, ওকে। দ্বিপদ নামকরণ এগুলা 9-10-এ পড়ছো, যে নিয়ম প্রণয়ন করেন হচ্ছে ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নোমেনক্লেচার। নিয়ম লিপিবদ্ধ করেন হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচারে। ঠিক আছে, আচ্ছা। দ্বিপদ নামকরণ বলতে কি বুঝো, তাহলে এটা এখন বলতে পারবা। এখন ত্রিপদ নামকরণ বলতে কি বুঝো, এটাও পরীক্ষায় আসছে যে সিলেট বোর্ডে 2023 সালে, পারবা। আচ্ছা, অগ্রাধিকার আইন মানে হচ্ছে কয়েকজন বিজ্ঞানী যদি একই নামকরণ করে, একটা প্রাণীরই ভিন্ন ভিন্ন নামকরণ করে, তাহলে হচ্ছে যে আগে নামকরণ করছে তার নামটাই হচ্ছে মেনে নেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা। সো যেমন এই যে হোমোনিম সিনোনিম দেওয়া আছে, এগুলো আমরা একটু আগে পড়ছি। এখানে উদাহরণও দেওয়া আছে। তাহলে অগ্রাধিকার আইন কি, যদি দুইজন বিজ্ঞানী একই নামকরণ করে, মানে ভিন্ন ভিন্ন নামকরণ করে, তাহলে যিনি আগে করছে তার নাম মানে তার নামটাই হচ্ছে আগে মেনে নেওয়া হবে। তো এগুলাই হচ্ছে হোমোনিম সিনোনিম বলছি। আচ্ছা, এখানে একটা জিনিস বাদ আছে যেটা পরীক্ষায় মাঝে মাঝে আসে, শ্রেণীবিন্যাসের গুরুত্ব। ঠিক আছে, আচ্ছা। সো ভাই আবার আরেকবার বলি, আমার আসলে অনেক খারাপ লাগতেছে যে তোমাদের সাথে আসলে মজা করতে পারতেছি না, দুষ্টামি করতে পারতেছি না, জোরে কথা বলতেও পারতেছি না। ভাই এক্সট্রিমলি সরি। নেক্সট অনেক মজা হবে ভাইয়ার, আসলে আজকে গলার অবস্থা সত্যিই খুব খারাপ। আচ্ছা, তো আসো শ্রেণীবিন্যাসের গুরুত্ব বইয়ে লেখা আছে, আহ মানে সুন্দর করে লেখা নাই, সেটা 2 মার্কে আসে, সিকিউ 2 মার্কে আসে অনেক কোশ্চেনটা, 3 স্টার দিয়ে রাখো পাশে। আমি হচ্ছে, তোমরা যেমন রচনা লিখো না, রচনায় হচ্ছে প্যারার নাম থাকে, ধরো ভূমিকা, গুরুত্ব, এরপরে হচ্ছে উপসংহার। তো আমি হচ্ছে শ্রেণীবিন্যাসের গুরুত্বের প্যারার নামগুলো লিখে দিচ্ছি। হ্যাঁ, তোমরা হচ্ছে প্যারা দিয়ে সুন্দর করে আমি ভিতরে বলে দিচ্ছি, তোমরা হচ্ছে বাকিটা পরীক্ষার হলে লিখে নিও বা খাতার মধ্যে লিখে নিও। আচ্ছা, লিখো। শ্রেণীবিন্যাসের গুরুত্ব, প্রাণী শনাক্তকরণে, প্রাণী শনাক্তকরণে, অর্থাৎ আমরা প্রাণী শনাক্তকরণের জন্য শ্রেণীবিন্যাস ইউজ করি। এগুলো হচ্ছে সব প্যারার নাম। হ্যাঁ, এরপরে লিখো প্রাণী জগৎ সম্পর্কে জানতে, প্রাণী জগৎ সম্পর্কে জানতে। আচ্ছা, তারপরে লিখো নতুন প্রজাতি শনাক্তকরণে, তারপরে লিখো
জাতিজনিক সম্পর্ক নির্ণয়ে তারপরে লিখো অর্থনৈতিক গুরুত্বপূর্ণ প্রাণী বাছাইয়ে অর্থনৈতিক গুরুত্বপূর্ণ প্রাণী বাছাইয়ে কীটপতঙ্গ দমনে উন্নত জাত উদ্ভাবনে কীটপতঙ্গ দমনে উন্নত জাত উদ্ভাবনে জীববৈচিত্র্য সংরক্ষণে তারপরে লিখো হচ্ছে বিবর্তন সম্পর্কে ধারণা লাভে বিজ্ঞানের নতুন শাখার উন্মেষে ঠিক আছে সেগুলো হচ্ছে সব প্যারার নাম একটু স্ক্রিনশট নিয়ে নাও না হ্যাঁ ঠিক আছে আচ্ছা সো প্রাণী শনাক্তকরণে সো এই যে শ্রেণীবিন্যাস করা আছে তাই আমরা ইজিলি প্রাণী শনাক্ত করতে পারি সহজে প্রাণী জগৎ সম্পর্কে জানতে পারি নতুন প্রজাতি শনাক্তকরণের সময় হচ্ছে আমরা ইউজ করি এটা জাতিজনিক সম্পর্ক নির্ণয় জাতিজনিক সম্পর্ক মানে হচ্ছে এই যে আমাদের সাথে যে গরিলা শিম্পাঞ্জিদের সম্পর্ক আছে এগুলো আমরা বুঝতে পারছি কিসের মাধ্যমে শ্রেণীবিন্যাসের মাধ্যমে অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন প্রাণী বাছাইয়ে যেমন একই প্রজাতির বা একই গণের সব প্রাণীর মধ্যে একই বৈশিষ্ট্য থাকে সো ইজিলি ইউজ করা যায় কীটপতঙ্গে দমনের জন্য দেখা যায় যে একই প্রজাতির সব কীটপতঙ্গকে একটা কীটনাশক দিয়ে মেরে ফেলা যায় নতুন নতুন কীটনাশক আবিষ্কার করার দরকার হয় না ঠিক আছে উন্নত জাত উদ্ভাবনের ক্ষেত্রে জীববৈচিত্র্য সংরক্ষণেও হচ্ছে শ্রেণীবিন্যাস গুরুত্বপূর্ণ বিবর্তনের ধারণা সম্পর্কে আমরা জানতে পারি হচ্ছে শ্রেণীবিন্যাসের মাধ্যমে আর বিজ্ঞানে যদি নতুন কোনো শাখা তৈরিও হয় শ্রেণীবিন্যাসের থেকেই হচ্ছে এদের উৎপত্তি হয় ঠিক আছে তো এই হচ্ছে বেসিক্যালি শ্রেণীবিন্যাসের গুরুত্ব বইয়ে লেখা আছে কিন্তু আমি একটু অন্যভাবে লিখে দিলাম এভাবে লিখলে পরীক্ষার হলে নাম্বার বেশি পাবা ঠিক আছে ওকে সো কারো কোনো প্রশ্ন আছে এখন পর্যন্ত এবার তাইলে হচ্ছে আমরা নন কর ডাটায় ঢুকে যাব বলো কারো কোনো প্রশ্ন আছে কারো কোনো প্রশ্ন জাতিজনিক কি ওই যে বললাম না মানুষের সাথে গরিলা শিম্পাঞ্জির যে ইয়ে আছে রোহিত বলছে ভাইয়া বাহিরের ঝিল্লি কিভাবে ভেতর রঙের ঘর্ষণ ওই যে ঝিল্লি থেকে যে জেলির মতো আঠালো পদার্থ বের হয় ওগুলা ঘর্ষণ রোধ করে এগুলা কি অ্যাডমিশন টেস্টে আসে হ্যাঁ আসে এসএস নিব নাও এগুলা ক্ষতে আসে হ্যাঁ ক্ষতে আসে বিভিন্ন অঙ্গতে সিলোম থাকে নাকি এক অঙ্গতে বিভিন্ন না সিলোমে অনেক অঙ্গ থাকে একটু ব্রেক দেন না না আর দুইটা টপিক আছে হ্যাঁ ছোট ছোট দুইটা টপিক আছে ওগুলা পড়াইলে আজকে ক্লাস আগেই শেষ করে দিবনি
আমার যেহেতু শরীর খারাপ আগে শেষ করে দেবো, হ্যাঁ, আমার প্যারা নিও না। এসএসসি তে 4.72, এইচএসসি তে প্লাস পেলে কি পরীক্ষা দিতে পারবো? হ্যাঁ পারবা। তোমার কমেন্ট আমি হারিয়ে ফেলছি, সরি। বইয়ে নোট করলে হবে? হ্যাঁ, বইয়ে নোট করা বেস্ট জিনিস। ইন্টার লাইফে আমি সবাইকে সাজেস্ট করি বইয়ে নোট করতে। প্রান্তিকতা হচ্ছে ওই এই যে সামনে অঙ্কীয় তল বলে, পিছনের অংশকে পৃষ্ঠীয় তল বলে, উপরের দিকের এটাকে সম্মুখ তল বলে সামনের দিকে, হ্যাঁ, পিছনটাকে পশ্চাৎ তল বলে, এই যে মধ্যতল, দুই পাশের গুলাকে মধ্যতল বলে, হ্যাঁ। তারপরে এই যে মুখ সামনের দিকে আছে এই জন্য এটাকে মৌখিক তল, পিছনে মুখ নাই এই জন্য এটাকে বিমৌখিক তল। এটাই হচ্ছে তল, হ্যাঁ। টাইপ স্পেসিমেন হচ্ছে ওই যে একটা প্রাণীকে হচ্ছে ফরমালিন ভিতরে রেখে সংরক্ষণ করা, এটারই টাইপ স্পেসিমেন বলে। আচ্ছা, আবার আসো আমরা শুরু করি, হয়েছে আমাদের কমেন্ট নাই। ওকে, সো এইবার আসো হচ্ছে আমাদের নন কর্ডাটা, কর্ডাটা যাদের নটোকর্ড আছে কর্ডাটা, যাদের নাই নন কর্ডাটা। সো এই যে নটোকর্ড আছে এগুলার প্রধান প্রধান পর্ব, টোটাল প্রাণী জগতে পর্ব আছে 33টা। কয়টা? 33টা, হ্যাঁ। এর মধ্যে যাদের প্রজাতির সংখ্যা 5000-এর বেশি, কতর বেশি? 5000-এর বেশি, এই যে 5000-এর বেশি, তাদেরকে বলে হচ্ছে তোমার প্রধান পর্ব। তাদেরকে কি বলে? প্রধান পর্ব। যেমন আমরা যে 9টা পর্ব পড়বো, এই 9টাই প্রধান পর্ব। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, মলাস্কা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা, কর্ডাটা, হ্যাঁ, সবগুলাই হচ্ছে কি প্রধান পর্ব। আর 5000-এর কম যাদের, এদেরকে গৌণ পর্ব বলে, এদের কোনো গুরুত্ব নাই ওইভাবে, যেমন প্লাসোজোয়া, টিনোফোরা, হ্যাঁ। ওকে, সো ফার্স্টে আসো পরিফেরা। হুম, তো পরিফেরা তোমাদেরকে আমি একটু দেখাই, বড় করেই দেখাই। আমরা যদি এখানে পরিফেরা লিখে সার্চ দেই, হ্যাঁ, তাইলে এই যে দেখো, ঠিক আছে, এই যে এইটাই হচ্ছে পরিফেরা, হ্যাঁ, এই এটাই হচ্ছে পরিফেরা। ওই যে আমরা স্পঞ্জ পড়ছিলাম না, হ্যাঁ, এই সেই হচ্ছে স্পঞ্জ, হ্যাঁ। সো এই যে দেখো, এই দেখো পরিফেরাটা দেখতে অনেকটা পাথরের মতো, হ্যাঁ। জীবিত অবস্থায় এরা অনেক রঙিন থাকে, মৃত্যুর পরে হচ্ছে এরা পাথরের মতো দেখা যায়। তোমরা যদি কখনো সেন্ট মার্টিন যাও, যে পাথরের মতো দেখবা হচ্ছে ছিদ্র ছিদ্র, ওগুলা সব পরিফেরা। ওরা যখন বেঁচে থাকে তখন একবারে সমুদ্রের তলদেশে থাকে, যখন মারা যায় তখন হচ্ছে উপরের দিকে উঠে চলে আসে, হ্যাঁ। আচ্ছা, সো পরিফেরা আসছে হচ্ছে পোর থেকে। পোর মানে হচ্ছে ছিদ্র, হ্যাঁ। তো পরিফেরাদের দেহে অনেক ছিদ্র থাকে, এই জন্য এগুলাকে হচ্ছে কি বলে? পরিফেরা বলে। এরা হচ্ছে প্রকৃতির একবারে সরলতম প্রাণী, এরা স্পঞ্জ নামেও পরিচিত। এরা হচ্ছে উভলিঙ্গ, মানে নারী পুরুষকে আলাদা করা যায় না, হ্যাঁ। আচ্ছা, এইবার পরিফেরারা দেখতে কেমন? সো পরিফেরারা হচ্ছে বেসিক্যালি এইরকম দেখতে, ঠিক আছে। পরিফেরারা হচ্ছে বেসিক্যালি এরকম কলসের মতো দেখতে, এদের দেহে হচ্ছে অসংখ্য ছিদ্র থাকে, হুম, এদের দেহে হচ্ছে অনেকগুলা ছিদ্র থাকে, এবং ভিতরের দিকে হচ্ছে ওদের কোষ থাকে এইভাবে।
হ্যাঁ, সো এই যে পরিফেরাদের দেহে এই যে ছিদ্রগুলা থাকে, এই ছিদ্রগুলাকে বলে হচ্ছে অস্টিয়া। পরিফেরাদের দেহে এই যে যে এই ছিদ্র, এই ছিদ্র, এই ছিদ্র, এই ছিদ্র, এই সবগুলা কি বলে হচ্ছে কি অস্টিয়া। হ্যাঁ, দেখো তো এই ছিদ্র দিয়ে কি প্রবেশ করে? পানি প্রবেশ করে। আর এই ছিদ্রগুলা যথেষ্ট ছোট ছোট হইলেও এই যে উপরের দিকে একটা বড় ছিদ্র দেখতেছো না? এই যে একটা বড় ছিদ্র না? হ্যাঁ, উপরের দিকে কি থাকে? একটা বড় ছিদ্র থাকে, বুঝছো? এই ছিদ্রটার বাহিরে হচ্ছে একটা আবরণ থাকে। এই আবরণটাকে বলে হচ্ছে অস্কুলাম। সো এই হচ্ছে পরিফেরা। পরিফেরার দেহে হচ্ছে অনেকগুলা ছিদ্র থাকে। উপরের দিকে হচ্ছে একটা বড় ছিদ্র থাকে। সো এই বড় ছিদ্রটার বাহিরে হচ্ছে একটা আবরণ, মানে দরজার মতো থাকে, যেটাকে বলে অস্কুলাম। এই সবগুলা ছিদ্র গিয়ে শেষ হয় কোথায়? এই সবগুলা ছিদ্র গিয়ে শেষ হয় কোথায়? এই যে মাঝখানে। হ্যাঁ, এই দেখো, এটা একটা কি খালি জায়গা। এটা একটা কি খালি জায়গা। আমি তোমাদের পড়াইছিলাম যে আমাদের দেহে যত খালি জায়গা আছে ওকে কি বলে? সিল বলে। কি বলে? সিল বলে। আর পরিফেরার অপর নাম হচ্ছে স্পঞ্জ। পরিফেরার অপর নাম কি? স্পঞ্জ। ওইখান থেকে স্পঞ্জ প্লাস সিল, ওইখান থেকে নাম আসছে হচ্ছে স্পঞ্জোসিল। ওইখান থেকে কি নাম আসছে? স্পঞ্জোসিল। সো এই খালি জায়গাটাকে কি বলে? স্পঞ্জোসিল। এই খালি জায়গাটাকে কি বলে? স্পঞ্জোসিল। সো পরিফেরার দেহের বাহিরে কি থাকে? অনেকগুলা ছিদ্র থাকে। ছিদ্রগুলা দিয়ে কি প্রবেশ করে? এরা যেহেতু পানিতে থাকে, সেই ছিদ্রগুলা দিয়ে পানি প্রবেশ করে। কি প্রবেশ করে? পানি প্রবেশ করে। পানি প্রবেশ করে হচ্ছে এই যে কোথায় আসে? এই যে একটা বড় খালি জায়গায়, যেটাকে বলা হয় স্পঞ্জোসিল। যেটাকে কি বলে? স্পঞ্জোসিল। এদের অপর নাম স্পঞ্জ, সিল মানে খালি জায়গা। এই দুইটাকে একসাথে করে হচ্ছে আসছে স্পঞ্জোসিল। ঠিক আছে, এই দুইটাকে একসাথে করে কি আসছে? স্পঞ্জোসিল। আচ্ছা, এরপরে হচ্ছে এদের দেহে কি হচ্ছে? পানি প্রবেশ করতেছে। এদের দেহে কি হচ্ছে? পানি প্রবেশ করতেছে, তাই না? এদের দেহে কি প্রবেশ করতেছে? পানি প্রবেশ করতেছে। সো এই যে পানিগুলা যে প্রবেশ করে, আমি সাদা কালি দিয়ে আঁকি। ধরো এই যে এখান দিয়ে প্রবেশ করছে, এখান দিয়ে প্রবেশ করছে, এখান দিয়ে প্রবেশ করছে, এখান দিয়ে, এখান দিয়ে, এখান দিয়েও করছে। হ্যাঁ, সো এই যে পানিগুলা যে প্রবেশ করে, এরা সবাই মিলে একটা তন্ত্রের সৃষ্টি করে। পানিগুলা যে দিক দিয়ে প্রবেশ করে, এরা সবাই মিলে একটা তন্ত্রের সৃষ্টি করে, যাকে বলা হয় নালীতন্ত্র। যাকে কি বলে? যাকে বলে হচ্ছে নালীতন্ত্র। যাকে কি বলে? যাকে বলে হচ্ছে নালীতন্ত্র। ঠিক আছে, নালীতন্ত্র দিয়ে কি প্রবেশ করে? পানি প্রবেশ করে। এই যে সবগুলা, এই যে অস্ট্রিয়া দিয়ে যে ভিতরে ঢুকছে যে নালীর মতো, বুঝছে? নালীতন্ত্র। নালী দিয়ে কি প্রবেশ করে? পানি প্রবেশ করে। পানি যখন প্রবেশ করে তখন পানি তার সাথে কি কি নিয়ে প্রবেশ করে? দুইটা জিনিস, এক হচ্ছে অক্সিজেন, আরেকটা হচ্ছে খাদ্য। ঠিক আছে, পানি যখন পরিফেরার দেহে প্রবেশ করে তখনও দুইটা জিনিস নিয়ে প্রবেশ করে, এক হচ্ছে অক্সিজেন, আরেকটা হচ্ছে কি খাদ্য। আর ও যখন বের হয়ে যায় তখনও কার্বন ডাই অক্সাইড আর বজ্র পদার্থ নিয়ে বের হয়ে যায়। ঠিক আছে, সো পানি যখন অক্সিজেন আর খাদ্য নিয়ে প্রবেশ করে এই খালি জায়গাটাতে, তখন এই যে কোষগুলা আছে না, কোষগুলা করে কি? খাদ্যটাকে ধরে ফেলে। কোষগুলা করে কি? খাদ্যটাকে ধরে ফেলে। এই যে কোষগুলা, এদেরকে বলা হয় এই কোষগুলাকে বলে হচ্ছে কুয়ানোসাইট। কোষগুলাকে কি বলে? কুয়ানোসাইট। ঠিক আছে, এই যে যে ভিতরের দিকে যে কোষগুলা থাকে, পরিফেরার ভেতরের দিকে যে কোষগুলা থাকে, এই কোষগুলাকে বলে কুয়ানোসাইট। আর বাহিরের দিকে যে কোষগুলা থাকে এদেরকে বলে হচ্ছে পিনাকোসাইট।
এই পিনাকোসাইটের থেকে তোমার কাটার মতো অংশের সৃষ্টি হয়। কিসের সৃষ্টি হয়? কাটার মতো অংশ। ঠিক আছে, ওই যে ফুটবল খেলায় বুটের নিচে যে হচ্ছে স্পাইক থাকে না, তেমনি এগুলাকে বলা হয় হচ্ছে স্পিকিউল। স্পাইক থেকে আসছে স্পিকিউল। সো এরা করে কি, শত্রুর আঘাত থেকে পরিফেরাকে রক্ষা করে। হ্যাঁ, আমি আবার বলি, এই যে পরিফেরা, হ্যাঁ, এদের দেহে ছোট ছোট ছিদ্র থাকে যেগুলোকে বলা হচ্ছে অস্টিয়া। একটা বড় ছিদ্র থাকে, এর বাহিরে একটা আবরণ থাকে যেটাকে বলা অস্কুলাম। এদিক দিয়ে কি প্রবেশ করে? পানি প্রবেশ করে। পানি যেইটা দিয়ে প্রবেশ করে ওটাকে বলা হচ্ছে নালীতন্ত্র। পানিগুলা সবিশেষ পরে কোথায়? স্পঞ্জসিলে। হ্যাঁ, এই স্পঞ্জসিলে পানি থেকে অক্সিজেন আর খাদ্য গ্রহণ করে কে? কোয়ানোসাইট কোষ। আর বাহিরের দিকে যে কোষ থাকে ওগুলাকে কি বলে? পিনাকোসাইট কোষ। পিনাকোসাইট কোষ কি করে? বাহিরের আঘাত থেকে রক্ষা করে। কিভাবে রক্ষা করে? কাটা সৃষ্টি করে, যেগুলোকে বলা হয় স্পিকিউল বা স্পঞ্জিন। স্পিকিউল বা স্পঞ্জিন। কি গঠন করে? স্পিকিউল অথবা স্পঞ্জিন। এই হচ্ছে আমাদের টোটাল পরিফেরার গঠন। একটু দেখো, আবার বলি, আরেকবার বলি, লাস্ট। ছিদ্র কি বলে? অস্টিয়া। বড় ছিদ্রের বাহিরের আবরণকে কি বলে? অস্কুলাম। বড় ছিদ্রের বাহিরের আবরণকে কি বলে? অস্কুলাম। ছিদ্রগুলা যেটা দিয়ে প্রবেশ করে এটাকে কি বলে? নালীতন্ত্র। ছিদ্রগুলা এসে কোথায় শেষ হয়? স্পঞ্জসিলে শেষ হয়। কোথায় শেষ হয়? স্পঞ্জসিলে শেষ হয়। যে কোষগুলা খাদ্য গ্রহণ করে কি বলে? কোয়ানোসাইট। বাহিরের দিকে যে কোষগুলা থাকে ওগুলাই কি বলে? পিনাকোসাইট। পিনাকোসাইট থেকে কিসের সৃষ্টি হয়? স্পিকিউলের। যারা কি করে? বাহিরের আঘাত থেকে রক্ষা করে। ঠিক আছে, এবার তোমরা বলো, এই যে নিজে নিজে বলো, এই যে ছিদ্র কি বলে? অস্টিয়া। বড় ছিদ্রের উপরে যে আবরণ থাকে কি বলে? অস্কুলাম। বড় ছিদ্রটা এসে, সব ছিদ্র এসে যেখানে শেষ হয় এটাই কি বলে? স্পঞ্জসিল। ছিদ্রগুলা যে নালী সৃষ্টি করে তাকে কি বলে? নালীতন্ত্র। ভিতরের দিকে যে কোষগুলা থাকে তাদেরকে কি বলে? কোয়ানোসাইট। বাহিরের দিকে যে কোষগুলা থাকে তাদেরকে কি বলে? পিনাকোসাইট। তাই না? আর যে কাটা সৃষ্টি হয় তাকে কি বলে? স্পিকিউল। পারবা এবার পরিফেরা? বলো দেখি, পারবা? ভাইয়া তোমাদের সব কোশ্চেনেরই অ্যান্সার দিব, এখন পড়া রিলেটেড প্রশ্নের অ্যান্সার দিই। নোট কি প্র্যাকটিস বুকের উপর লিখলে হবে? পারবা এখন? ইনশাল্লাহ। সাউন্ড কেন আসবে না? সাউন্ড ঠিকই আছে। আচ্ছা, এবার আমরা একটু দেখি, মিলাই আসো। আচ্ছা, এটাকে মনে রাখতে পারো, ওদের বৈশিষ্ট্যগুলোকে এভাবে। নীলপরি কেন স্বপ্নে আসলো? নীল দিয়ে এরা হচ্ছে নিশ্চল, চলাফেরা করতে পারে না। এদের নালীতন্ত্র আছে, পড়লাম, অনেকগুলা ছিদ্র আছে। কেন দিয়ে? কোয়ানোসাইট। আর এরা হচ্ছে একবারে নিম্ন শ্রেণীর কোষীয় মাত্রার প্রাণী, লাস্ট ক্লাসে পড়ছিলাম। স্বপ্নে দিয়ে হচ্ছে স্পঞ্জ, অপর নাম স্পঞ্জ। কাটার মতো থাকে স্পঞ্জিল। ছিদ্রটাকে বলে হচ্ছে, বড় যে ছিদ্র থাকে তাকে বলে হচ্ছে স্পঞ্জসিল। আর যে কাটা থাকে ওটাকে বলে স্পিকিউল। বাহিরে যে হচ্ছে আবরণ থাকে ওটাকে বলে অস্কুলাম। এই যে দেখো, দেখছো? অস্টিয়া। ঠিক আছে, আচ্ছা। মেডিকেলে পড়তে 9 লাগে, টোটাল 9, 5 আর 4 অথবা 4.5 4.5। আচ্ছা, এবার দেখো, এই যে এদের দেহে কোনো টিস্যু তন্ত্র থাকে না, অস্টিয়া নামক ছিদ্র থাকে। অনেক ছিদ্র থাকে তাই এদের ছিদ্রাল প্রাণী বলে। কোয়ানোসাইট কোষ থাকে। এদের দেহে নালীতন্ত্র থাকে, স্পঞ্জসিল থাকে, অস্কুলাম থাকে। এদের কোনো মুখ আর পায়ু ছিদ্র থাকে না। ঠিক আছে, এদেরকে 3টা ভাগে ভাগ করা হয়: ক্যালকারিয়া,
আচ্ছা, মটকা স্পঞ্জ, দড়ি স্পঞ্জ, মিঠা পানির স্পঞ্জ, ঠিক আছে ভাইয়া? তোমাদের সবার কমেন্টই আসে, সবার কমেন্টে আসলে অ্যান্সার দেওয়া সম্ভব না। হ্যাঁ, এগুলো অ্যাডমিশনে আসে, যা পড়াচ্ছি সবই অ্যাডমিশনে আসে। ভাইয়া অ্যাপেন্ডিসিস পড়াবেন না? অ্যাপেন্ডিসিস কোনগুলো বুঝি নাই। মেসোহিল কি? মেসোহিল কোথায় পাইছো? সাইজোসিলাস ভাইয়া আগে বলছি, তুমি ক্লাস শেষ হইলে একটু ভাইয়া মেডিকেলের জন্য কি কি পড়তে হবে আগে এগুলা পড়ো। ভাইয়ারা যা পড়াচ্ছি, যা বলতেছি ওইটুকু মনে রাখো, 100% মেডিকেলে চান্স পাবা। ভাইয়ারা যা বলতেছি ওগুলা হচ্ছে মনে রাখো, 100% মেডিকেলে চান্স পাবা। আসো। আচ্ছা, এবার বলো, পরিফেরা পর্বের প্রাণীদের কোন কোষটি ফ্লাজেলা যুক্ত? অবস্থাটা দেখছো, এটা বইয়ে নাই। দেখি গেস করো, পরিফেরা পর্বের প্রাণীদের কোন কোষটি ফ্লাজেলা যুক্ত, বলো। আচ্ছা শুন, তোদের মেডিকেল রিলেটেড সব কোশ্চেনের অ্যান্সার একসাথে দিবনি, হ্যাঁ? সব প্রশ্নের উত্তর দিব, আজকে না, আজকে একটু রক্ষা করো আমাকে। বলো, ফ্লাজেলা যুক্ত কোষ। ফ্লাজেলা মানে হচ্ছে বেসিক্যালি আমাদের চুলের মতো, কিন্তু অনেক নরম হয়। আচ্ছা, ফ্লাজেলা যুক্ত কোষ হচ্ছে কোয়ানোসাইট। ফ্লাজেলা যুক্ত কোষ কোনটা? কোয়ানোসাইট, ঠিক আছে? ফ্লাজেলা যুক্ত কোষ কোনটা? কোয়ানোসাইট। এবার বলো, কোন পর্বের প্রাণীর দেহ প্রাচীরে অস্টিয়া নামক ছিদ্র থাকে? কোষে কি সিলোম আছে? না, কোষে সিলোম নাই। আমার কলেজে মোটামুটি ভালো পড়ায়, কিন্তু অনেক কম পড়ায়। বেশি পড়তে পারি। এখন আমি কি কলেজে রেগুলার যাব নাকি যাব না? ফাহমিম সামিয়া মৌনাজ, কলেজে যাও ফার্স্টে, অ্যাটলিস্ট 6 মাস যাক, এরপরে হচ্ছে নিজের থেকে পড়ো। ফার্স্টে 6 মাস একটু কলেজেও যাও, একটু কলেজে হিসাবটা বুঝো। কোন পর্বের প্রাণীর দেহ প্রাচীরে অস্ট্রিয়া নামক ছিদ্র থাকে? স্বাভাবিক, পরিফেরা পড়াইতেছি, অ্যান্সার তো পরিফেরাই হবে। এই দেখো, এটা ভর্তি পরীক্ষা, এটা পরীক্ষা আসছে বরিশাল বোর্ডে। অস্ট্রিয়া কি? ঠিক আছে, অস্ট্রিয়া কি? আচ্ছা, একজন কমেন্ট করতেছো ভাইয়া আপনাদের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করবো কিভাবে? তোমাদের জন্য কিছুদিন পরে সেশন হবে আস্ক মি এনিথিং, ঠিক আছে? ওইখানে তোমরা তোমাদের যত প্রশ্ন আছে সব প্রশ্ন করতে পারবা ভাইয়াদেরকে। ওই সেশনটাই হয় শুধু প্রশ্ন করার জন্য, বুঝতে পারছো? ওই সেশনটাই হয় শুধুমাত্র প্রশ্ন করার জন্য। আচ্ছা, এরপরে আরেকটা টপিক আছে, নিডারিয়া। আজকে নিডারিয়া পড়াবো না। আচ্ছা দেখো, এখান থেকে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন, হ্যাঁ? একটু স্ক্রিনশট নিয়ে রাখো। আজকে যা যা পড়াইছি ওইখান থেকে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, উপাঙ্গর যে ব্যাপারটা, যে জিজ্ঞেস করছো ভাইয়া উপাঙ্গ পড়াবেন না, উপাঙ্গ পড়াবো। আমরা যখন সবগুলা পড়বো তখন অটোমেটিক আমাদের উপাঙ্গ কাভার হয়ে যাবে, বুঝছো? সো লাস্টের দিন আমি সবগুলো উপাঙ্গকে একসাথে করে দিবনি, তখন তোমরাই বুঝবা যে ও আচ্ছা। ভাইয়া প্র্যাকটিস বুক কি চ্যাপ্টার শেষ হওয়ার পর করবো নাকি এখন থেকে? এখন থেকেই করো, ভালো হবে। কোন সেশন হবে? হবে সামনে সামনে, আস্তে আস্তে। আচ্ছা, আমার ক্লাস ভালো লাগে, ভেরি গুড, আরো ভালো লাগবে ইনশাল্লাহ। আজকের ক্লাসটা একটু তেলবিহীন হয়েছে, এই জন্য ভাই এক্সট্রিমলি সরি, আবার সরি বলছি। আচ্ছা, এটা বাড়ির কাজ, স্ক্রিনশট নাও। হ্যাঁ, এটা তোমাদের বাড়ির কাজ, একটু স্ক্রিনশট নাও। আচ্ছা, তো শোনো, ভাইয়ারা তোমাদের সব প্রশ্নের উত্তর দিব, কিছু দিছি।
আজকে না, আজকে আসলে ভাইয়ার গলার অবস্থা একেবারে ভালো না, নেক্সট ক্লাসে দিবনি। হ্যাঁ, তোমরা যতটুকু পড়াইছি ততটুকু পড়ো। হ্যাঁ, যতটুকু পড়াইছি নিডারিয়ার আগ পর্যন্ত পড়াইছি, নেক্সট ক্লাসে নিডারি থেকে পড়ার অংশ পড়াই দিব, অতটুকু পড়ো। আর ওই যে অনেকে যে বলছো ভাইয়া আপনারা কম পড়ান, অনেক লেখা, ভাইয়ারা যতটুকু পড়াইছে আগে অতটুকু মনে রাখো, ভাইয়ারা ওইগুলাও পড়াবো। তোমার কাছে যেটা মনে হচ্ছে ভাইয়ারা পড়ায় নাই, ওইগুলাও ভাইয়ারা সামনে পড়াবো। হ্যাঁ, কিন্তু ফার্স্টে হচ্ছে ভাইয়ারা যতটুকু পড়াইছি অতটুকু মনে রাখো, ঠিক আছে? ভাইয়ারা যতটুকু পড়াইছি অতটুকু মনে রাখো, তাইলেই মোর দেন এনাফ। ঠিক আছে, তোমাদের সাথে তাহলে আবার দেখা হবে, আজকে একটু 5 মিনিট আগেই ছেড়ে দিচ্ছি। তাহলে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবার জন্য দোয়া করো, আল্লাহ হাফেজ।